শুভেচ্ছা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐক্যমত্য কমিশন। আহ্বান জানানো হয়েছে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার বিষয়ে পদক্ষেপ নিতে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। অভিযুক্ত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার আহ্বান। তত্ত্বাবধায়কের আদলে সরকার পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। ক্ষমতাসীনের পর বারবার ছড়িয়ে ঘুরে যাচ্ছে, এরপরে প্রশাসনিক শৃঙ্খলাও বিনষ্ট করেছে। অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশন আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে। সমসাময়িক নানা ইস্যুতে আলোচনার জন্য নির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল। গোলাম পারওয়ারের নেতৃত্বে সিইসির সাথে বৈঠক। মেগা স্ট্রাকচারের ভারী যন্ত্রাংশ পড়ে মৃত্যুর ঘটনায় জনজীবনে ভীতি আর অস্বস্তি। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই ঘটছে এমন দুর্ঘটনা, বলছেন বিশেষজ্ঞরা। মেট্রো রেলের নিচে দিয়ে আমরাও যাই, এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে। একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আজই আঘাত হানবে অন্ধ্রপ্রদেশে। বাংলাদেশ উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এর আগে দুপুরে 12টায় বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যমুনায় পৌঁছায় কমিশনের সদস্যরা। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ 6 সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। এর আগে 17 অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি জামায়াত সহ প্রথম ধাপে 24টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করেন। এর 2 দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। তবে এখনও সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত 15 ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে যমুনায় পৌঁছেছে ঐক্যমত্য কমিশন। আমরা এই বিষয়ে জানব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, ঐক্যমত্য কমিশনের সদস্যরা তো এসেছেন, আমরা এই বিষয়ে একটু জানতে চাই, কি জানলেন আপনি? লোপা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিছুক্ষণ আগে ঢুকেছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে তারা সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে তাদের যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের যে সুপারিশমালা ছিল সেটি তারা আজকে প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেছেন এবং তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে বেরিয়ে তারা কথা বলবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত এই যে জুলাই সনদের যে আইনি ভিত্তি নিয়ে বা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সংকট সংশয়ের জায়গা তৈরি হয়েছিল সেটি হয়তো আজকে গুছতে যাবে। অর্থাৎ সেখানে জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া সেটি মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই তারা মূলত আজকের যে প্রতিবেদন সেটি প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়েছে। যেটিকে মূলত প্রথমে তারা বলা হচ্ছে যে প্রথমে মূলত এই জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য, আইনি বৈধতা দেওয়ার জন্য একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে। সেই আদেশের পর মূলত সেই আদেশের অধীনে একটি গণভোট
আয়োজনেরও কথা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, যদিও আনুষ্ঠানিক এখনো পর্যন্ত কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়নি। তবে তারপরেই মূলত যে আদেশ গণভোট হবে, গণভোট থেকে যখন এটি টিকে আসবে তারপরেই মূলত জাতীয় সংসদের পরেই এটি বাস্তবায়নের জন্য তারা সময় নির্ধারণ করেছেন এবং সেখানে জাতীয় সংসদ দ্বৈত ভূমিকা পালন করবেন এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। একদিকে যেমন তারা জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন, অন্যদিকে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবেও তারা দায়িত্ব পালন করবেন। তো সে বিষয়ে মূলত আজকের যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, যে হস্তান্তর যে প্রক্রিয়া রয়েছে সেটির পরপরই হয়তো সরকারের পক্ষ থেকে এটি নিয়ে হয়তো আইনি ভিত্তি দেওয়ার জন্য তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন। তার ভিত্তিতেই মূলত এটির বাস্তবায়নের যে রোডম্যাপ সেটি প্রকাশ করা হবে। লোপা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন নেই মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট আয়োজনে ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন উপদেষ্টা বা নীতি নির্ধারণী দায়িত্বপ্রাপ্তদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কার বিরুদ্ধে কেন অভিযোগ তাও দলগুলো জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ নির্বাচন করতে চাইলে দলগুলোর দাবির প্রতি গুরুত্ব দিতে হবে প্রধান উপদেষ্টাকে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে পরিচালনা করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আলোচনায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। বিএনপি, জামায়াত বা এনসিপি সবারই আছে আপত্তির জায়গা। গুরুত্বপূর্ণ পদে ভিন্ন ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ দলগুলোর তরফ থেকে। অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বানও করেছেন নেতারা। যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। শুরু থেকেই সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। তাদের ব্যাপারে এখন কিছুটা নমনীয়, তবে এবার তাদের অভিযোগের তীক্ষ্ণ তীর সড়ক ও সেতু, রেল এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খানের দিকে। সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরাতে বলছে দলটি। প্রশাসনে, পুলিশে নিয়োগ বদলিতে জামায়াতকে সুবিধা দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। যেহেতু এই সরকারের সময় সরকারের অভ্যন্তর থেকে এটাকে ব্যবহার করে বিভিন্ন মতে প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। বিভিন্ন পদবি, পদোন্নতি, পদায়ন এবং বিভিন্নভাবে তারা সে কাজগুলো করছে এবং তারাই অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত। নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। ডক্টর ইউনূস সাহেব একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, আমরাও ওনার সাথে একমত। সুতরাং সেই জায়গাটাই প্রশ্নটা এসে গেছে। কিছু উপদেষ্টার বিরুদ্ধে জামায়াতেরও প্রায় একই ধরনের অভিযোগ। তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। দলীয় প্রভাব খাটিয়ে ক্ষমতাসীনের উপর বারবার ছড়িয়ে পড়ে যাচ্ছে, এরপরে প্রশাসনিক শৃঙ্খলাও বিনষ্ট করেছে। আবার জামায়াতের উপর উল্টা ব্লেম করেছে। ওনারা সব মন্ত্রণালয় দখল করছে, ব্লেম করে জামাত দুটো মন্ত্রণালয়। তাহলে জামাত দুইটা করে তো বাকিগুলো কারা করছে? 47-46টি মন্ত্রণালয়ের মধ্যে তাহলে বাকি 44টা ওনারাই করেছেন। জামায়াতের আপত্তি তালিকার 3 জনের সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের বিষয়টিও যোগ করেছে এনসিপি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়েও শঙ্কা নতুন দলটির। এই সরকারের মধ্যে এমন অনেক উপদেষ্টাই আছেন যারা বিএনপির হয়ে কাজ করছেন, যারা জামাতের হয়ে কাজ করছেন। যদি এটাই করতে হয় যে কোনো দলের হয়ে কাজ করছেন না করছেন এই বিবেচনা বা ধারণার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের বাদ দেওয়া থাকার বিষয়গুলোতে যেতে হয়, তাহলে পুরো এই উপদেষ্টা পরিষদ তাদেরকে আসলে পুনর্গঠন করতে হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই গঠিত হয়েছিল উপদেষ্টা পরিষদ। নির্বাচন ঘিরে তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। সবার আস্থার প্রশ্নে দলগুলোর অবস্থানকে গুরুত্ব দিতে বলছেন সাব্বির আহমেদ। রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে কিছুটা এক্সাজারেশন আছে, বাড়াবাড়িও আছে। এখন এটাকেও সরকার ডক্টর ইউনূসকেই ঠিক করতে হবে যে আসলে কতটুকু তিনি যাবেন, কতটুকু তিনি যাবেন না। যাদের নামে কোনো কথা আসেনি তাদেরকে বাদ দিয়ে আপনি বাকিদের চেঞ্জ করে দেন। এটা তো আমার মনে হয় যে নির্বাচনের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে করি এটা একটা ফরজের মতো। বিশ্লেষকরা বলছেন, সংসদ নির্বাচন করতে হবে প্রশ্নের ঊর্ধ্বে থেকে। অন্তর্বর্তী সরকারকে তাই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আদলে। আমার মনে হয় উনি চেঞ্জ করবেন, তবে এটা তফসিলের পর্যন্ত সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কোনো দিকে যাওয়ার সুযোগ নেই, বরং ঘোষিত সময়ে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি। জানান, জামায়াতে ইসলামীর আমিরের অনেক আগেই দেশে সুষ্ঠু নির্বাচন চেয়েছে বিএনপি। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য। ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, প্রথমার্ধে নির্বাচন দিতেই হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিএসসি সহ পুরো কমিশনের সাথে জামাতের 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক চলছে। আমরা এই বিষয়ে জানবো। কমিশন ভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, কি কি বিষয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে? লোপা, আজকের বৈঠকে নির্বাচন, রাজনীতি এবং যে বর্তমান যে পরিস্থিতি, এই বিষয়গুলোই উঠে আসবে আজকের আলোচনায়। এবং যেহেতু প্রত্যেকটি বলা যায় যে বড় বড় রাজনৈতিক দলগুলো আসছে নির্বাচন কমিশনে, তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে মতামত সেটি জানানোর জন্য, তারই ফলশ্রুতিতে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশ জামাতে ইসলামের 7 সদস্যের প্রতিনিধি দলটি আজকে কমিশনে এসেছে সিইসি সহ পুরো কমিশনের সাথে বৈঠক করার জন্য। এবং এখানে এর আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দল যেমন বিএনপির 2টি প্রতিনিধি দলের আগে আরও 2 দিন এসেছিল এবং তারা কিন্তু এই যে নির্বাচন নিয়ে তাদের যে মতামত, তাদের যে পর্যবেক্ষণ এবং তাদের যে পরামর্শ, সেগুলো কিন্তু দিয়ে গেছেন। এবং তাদের যে আশঙ্কার জায়গাগুলো, তাদের যে সম্ভাবনার জায়গাগুলো, সেগুলো কিন্তু তারা কমিশনের সাথে কিন্তু তারা বলেছেন। এবং কমিশনও তারা কি করতে চায়, তাদের কি কর্ম পরিকল্পনা রয়েছে, তাদের আসলে ঠিক কিভাবে তারা কোন পদ্ধতিতে এগিয়ে এবারের নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ করতে চান, সে বিষয়ে কিন্তু কথা বলছেন। অর্থাৎ পারস্পরিক একটি মতবিনিময় হচ্ছে এবং এই মতবিনিময়ের মাধ্যমে কিন্তু আসলে এই রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের মধ্যকার যে আলোচনায় যে গ্যাপগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আসলে পূরণ করার একটি চেষ্টা থাকছে। এবং আজকের যে আলোচনা, সেখানে আরপিও সংশোধনী, রাজনীতি এবং সংসদীয় আসন, এগুলো নিয়ে যেরকম উঠে আসবে, ঠিক তেমনি আসলে এই সমস্যা বিভিন্ন ইস্যু নিয়ে কমিশনের যে জায়গাগুলো রয়েছে, যেহেতু আর কিছুদিন পরেই নির্বাচন এবং নির্বাচনের দিনটি আসলে যতই দিন আসে ততই আসলে এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সেটি ঘনিয়ে আসছে, সেহেতু আসলে জামাতের যে পর্যবেক্ষণগুলো, জামাতের যেসব মতামতের জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা বলবেন। এবং একই সাথে কমিশনও কিন্তু বলবেন যে তাদের তরফ থেকে আসলে কি করার রয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তিনিও কিন্তু আগ্রহ প্রকাশ করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে মতামতের বিষয়টি, তাদের যে সংলাপের বিষয়টি, সেটি নিয়ে। এবং তিনি বলেছিলেন যে সেটির উপর তিনি কিন্তু আগে বিভিন্ন বক্তব্যে তিনি জোর দিয়েছিলেন। এবং তিনি এটিও উল্লেখ করেছিলেন যে আসলে ঐকমত্য কমিশনের সাথে আসলে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, সে আলোচনা থাকার কারণে কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে পারছে না এবং তাদেরকে সময় দিতে পারছে না। তাদের যে মতামত বা মতৈক্য বা মতনৈক্যের যে জায়গাগুলো রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু তারা আসলে জানতে পারছেন না। তবে এখন যেহেতু ঐকমত্য কমিশনের সাথে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেছে, তার ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আস্তে আস্তে আসছেন নির্বাচন কমিশনে তাদের মতামত বুঝতে পেরেছি। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। সকালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৪র্থ দিনের শুনানি হয়। এই দিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ব্যতিক্রমী ধারণা। রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে ৩য় দিনের শুনানিতে আইনজীবীরা বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, এটাই কন্টিনিউ করবে। এটাই তার 3টা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। 3টা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। নতুন পার্লামেন্ট হবে। নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর হয়। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মাহফুজ মিশু। উপদেষ্টা তো কিছুক্ষণ আগেই ব্রিফিং করেছেন, তিনি কি বিষয়ে কথা বলেছেন, কি জানিয়েছেন, একটু বিস্তারিত জানতে চাই।
পররাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিং করেছেন সেখানে তার মূলত ইস্যু ছিল তিনি বাহরাইন সফরে যাচ্ছেন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে 2 দিনের জন্য, সেটি তিনি জানিয়েছেন। কিন্তু এই সুযোগে সাংবাদিকরা তাকে মূলত ঢাকায় যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, যিনি যুক্তরাষ্ট্রের সিনেটে মনোনীত হয়েছেন, তিনি সিনেটের শুনানিকালে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যে কথা বলেছেন, যে উদ্বেগ জানিয়েছেন, সেই প্রসঙ্গে আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কেন পৃথিবীর কোনো দেশেরই উদ্বেগের কোনো সেটি রাখছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের গভীরতর, একই সঙ্গে চীনের সঙ্গে আলাদা সম্পর্ক রয়েছে। ফলে একটি সম্পর্ক আরেকটি সম্পর্ককে যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করতে বাংলাদেশকে অংশগ্রহণ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত তিনি আরো বলেছেন যে প্রতিবেশী একটি বড় দেশের কারণে বাংলাদেশ বিশ্ব সবাই কম ভাবে দৃশ্যমান হয়। তার উত্তরে তিনি বলেছেন এটি সঠিক তিনি মনে করেন না। বাংলাদেশ থেকে ভারত যেহেতু পায় আকারে বড়, তাদের অর্থনীতি বড়, সেই কারণে তাদের উপস্থিতি খানিকটা বেশি হলেও বাংলাদেশের উপস্থিতি চোখে পড়ার মতো সেটা তিনি বিশ্বাস করেন। নির্বাচন কমিশনের আওতাধীন হয়ে যে সমস্ত বিদেশি পর্যবেক্ষক আসতে চাচ্ছেন তাদের বিষয়ে কথা বলেছি আমরা। তিনি বলেছেন যে এই অনুমোদনটি মূলত নির্বাচন কমিশনে দিবে, কিন্তু নির্বাচন কমিশনের পর্যবেক্ষণের নামে এমন কেউ যে এই অনুমোদনটি মূলত নির্বাচন কমিশনে দিবে, কিন্তু নির্বাচন কমিশনের পর্যবেক্ষণের নামে এমন কেউ এসে যেন অহেতুক বিতর্ক সৃষ্টি না করতে পারে বাংলাদেশের নির্বাচন নিয়ে, সেই প্রসঙ্গে পররাষ্ট্র বলেছেন যে সেই সুযোগটি সরকার তাদেরকে দিতে চায় না। এর পাশাপাশি কথা বলেছেন বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সেখানে ছিলেন, সেটির উত্তরে তিনি বলেছেন যে এই প্রশ্ন উঠতে বলেই তিনি তার মনোভাবটি জানিয়েছেন যে সেই সময় কেন পররাষ্ট্র সচিবকে ভারতের এই প্রশ্ন করা হলো না যে আপনাদের এই অবস্থান 2014, 2018 এবং 2024 এই 3টি নির্বাচনে কোথায় ছিল। এইসব প্রসঙ্গ ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। লোপা মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা উড়ালপথ, রাজধানীতে একের পর এক নির্মাণ করা এসব সুপার স্ট্রাকচার নাগরিক জীবনে এনে দিয়েছে স্বস্তি। কিন্তু মেগা স্ট্রাকচারের 100 কেজি ওজনের ভারী যন্ত্রাংশ পড়ে আজাদের মতো মৃত্যু নাগরিক মনে জন্ম দিয়েছে ভীতি আর অস্বস্তি। তবে কি মাথার উপরে মৃত্যু নিয়ে ঘুরছি আমরা? বিশেষজ্ঞরা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঘটছে এমন দুর্ঘটনা। আরিফুর রহমান সবুজের রিপোর্টে দেখুন বিস্তারিত। উদ্বোধনের পরপরই যানজটে নাকাল নগরবাসীর যাতায়াতের নির্ভরতার প্রতীক হয়ে ওঠে এই মেট্রো রেল, হয়ে ওঠে ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নেরও প্রতীক। কিন্তু ফার্মগেট এলাকায় মেট্রোর পিলার ও গার্ডারের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর পর দেখা দিয়েছে শত প্রশ্ন আর শঙ্কা। মাথার উপর দিয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো মেট্রো যাত্রা নগরবাসীর মৃত্যুর পরোয়ানা হয়ে ঝুলছে না তো? আমরাও তো মেট্রো রেলের নিচে দিয়ে আমরাও যাই, এটা যে কোনো সময় আমাদের ক্ষেত্রে হতে পারে। আমাদের মনে একটা ভীতি তৈরি হয়ে গেছে। রোববার বিয়ারিং প্যাড পড়ে যায় ফার্মগেট মেট্রো স্টেশনের পশ্চিম পাশের 433 নম্বর পিলারে। বছরখানেক আগে একই রকম ঘটনা ঘটেছিল স্টেশনের পূর্ব পাশের 430 নম্বর পিলারে। বারবার একই জায়গায় কেন এমন দুর্ঘটনা? এই পিলার দুটির দুই পাশের রেলপথের আগে এবং পরে রয়েছে বিশাল দুটি বাঁক। আগারগাঁও স্টেশনের একটি পথ থেকে ফার্মগেট মোড় পর্যন্ত পুরো এই পথ মেট্রোকে পাড়ি দিতে হয় সর্পিল আকারে। যারা মেট্রো রেলের এই রুট দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিশাল আকারের এই বাঁকের কারণে খামারবাড়ির এই অংশটিতে মেট্রো রেলের ভেতরে কম্পন বা ঝাঁকুনি অনুভূত হয় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই ঝাঁকুনির কারণে এই অংশটির স্প্যান এবং ভায়াডাক্টের উপর চাপও পড়ে বেশি, তৈরি হয় ঝুঁকিও। প্রশ্ন হচ্ছে এই ঝুঁকির বিপরীতে কি পদক্ষেপ নিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ? একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। মানুষের ভিতরে পারসেপশন হয়েছে তলা দিয়ে যে যাবে তার ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি হবে। তৃতীয় ঘটনা যদি ঘটে, এই দায় কিন্তু শুধু সরকার না, ডিএমটিসিএল এড়াতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রক্ষণাবেক্ষণ। বাংলাদেশের কোনো স্থাপনায় তা যথাযথভাবে হয় না। যেটা ঝুঁকিপূর্ণ জায়গা মনে হয় এটা তো আগে মেনটেনেন্স করতে হবে আমাকে। এই যে কিন্তু ঘটনাগুলো ঘটলো বারবার। সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের প্রকল্পগুলোতে আমরা কনস্ট্রাকশন ফেজ পর্যন্ত তাকাই,
পরবর্তী ফেজগুলোর দিকে আমাদের প্রকল্পের মধ্যে বাজেট বরাদ্দ থাকে না মনে করেন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি হয় চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের সাথে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান হলো ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই। মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ ও তদারকি করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল নিজেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে ধেয়ে যাচ্ছে মন্থা। আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম এলাকায় ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য মতে ঘণ্টায় 90 থেকে 110 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে উপকূলীয় এলাকাগুলোয়। এর প্রভাবে এরই মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন এলাকায়। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ছুটি ঘোষণা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শনি ও রোববার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মেদিনীপুর, 24 পরগনা সহ বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মন্থার প্রভাবে বাংলাদেশের উপকূল ও উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। খুলনায় দুটি বাড়িতে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা, তবে এতে কেউ হতাহত হয়নি। ভোরের দিকে নগরীর দৌলতপুর থানার দুটি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 4টি মোটরসাইকেলে 8 থেকে 10 জন দুর্বৃত্ত এসে কুয়েটের কর্মচারী শেখ মোহসেন আলী ও সিমেন্ট ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। কয়েক রাউন্ড গুলি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা কি কারণে গুলি ছুড়েছে সে সম্পর্কে নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। দর্শক, আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে খুলনা থেকে যোগ দিচ্ছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, কারা কেন গুলি ছুড়ল, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কিনা একটু বিস্তারিত জানতে চাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লোপা, এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারা ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা যে দুটি বাড়িতে গোলাগুলি হয়েছে তার একটি বাড়ির সামনে রয়েছে, এটি মহেশ্বর পাশা পশ্চিম পাড়া। তবে এই বাড়িতে কেউ থাকেন না, এটি নিশ্চিত করেছেন এলাকাবাসী। এটি একটি ফাঁকা বাড়ি, মাঝে মাঝে এসে থাকেন। মূলত যারা এই বাড়ির মালিক তারা অন্যত্র থাকেন। তবে এখানে যেটি দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো ভাঙা এবং বাইরে গুলির দাগ রয়েছে। ভিতরে যে জানালা আর গ্লাসগুলো রয়েছে, থাই গ্লাস যেগুলো, সেগুলো আসলে গুলির আঘাতে সেগুলো ভেঙে পড়েছে বলে দেখতে পেয়েছি। আরেকটি বাড়ি যেটা রয়েছে সেটি এখান থেকে দূরে। তবে কি কারণে, কেন এবং কারা এই গুলাগুলির সাথে জড়িত, হঠাৎ করেই ভোর রাত্রে 4টা মোটরসাইকেলে এসে 8 থেকে 10 জন দুর্বৃত্ত, এবং তাদের প্রত্যেকের হাতেই প্রায় অস্ত্র ছিল। আমরা সিসিটিভির ফুটেজে যেটা দেখেছি লোপা, যে একাধিক গুলাগুলির ঘটনা ঘটেছে, এবং এসে গুলি করেছে, আরেকজন এসে গুলি করেছে, এবং কেউ একাধিক গুলি করেছে। যেহেতু ভোর রাত, ফজরের নামাজের প্রায় সময়টা, সে কারণে এত বেশি লোক কিন্তু রাস্তায় ছিল না। তবে প্রতিবেশীরা বলেছে তারা এই গুলির শব্দে ঘর থেকে বেরিয়ে আসছে, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে। সেটি হয়তো পরবর্তী সংবাদে আমরা তাদের যে পর্যালোচনা অথবা এটার বিষয়ে যদি ভালো কোনো ফলাফল থাকে সেটি আমরা জানাতে পারবো। লোপা, নিশ্চয়ই। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নির্মাণ ও আন্তনগর ট্রেনের নিয়মিত যাত্রা বিরতির দাবিতে জামালপুরে ট্রেন থামিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছে এলাকাবাসী। বন্ধ রয়েছে তিস্তা এক্সপ্রেসের চলাচল। দুপুরে জেলার নরুন্দি স্টেশনে ঢাকা ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস পৌঁছালে তা আটকে রাখে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা রুটে 6টি আন্তনগর ট্রেন চলাচল করলেও মাত্র 2টি ট্রেন নরুন্দি স্টেশন যাত্রাবিরতি দেয়। এই অঞ্চলের 5টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এই পথে যাতায়াত করে। ট্রেন না থামায় দুর্ভোগে পড়ে তারা। সব আন্তনগর ট্রেন যেন স্টেশনে থামে, এই দাবি জানায় তারা। এছাড়া নতুন আরেকটি প্ল্যাটফর্মের দাবিও জানাচ্ছেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় আন্দোলনকারীরা।
কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 150 জনকে আসামি করে ভৈরব জিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল রাতেই সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল থেকে ভৈরব স্টেশনে রেললাইন অবরোধ করে স্থানীয়রা। আটকে দেয়া হয় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির যাত্রীসহ আহত হন বেশ কয়েকজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী সাইমা হুসাইনের মৃত্যুর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্যারিস রোডে আসেন। সেখানে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা অসঙ্গতি জানিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন সুইমিং পুল ও বিশ্ববিদ্যালয় মেডিকেলের অব্যবস্থাপনার কারণেই শিক্ষার্থী সাইমার মৃত্যু হয়েছে। প্রশাসনকে দায় নিয়ে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় কারো অবহেলায় সাইমার মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত চলছে। চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্যবাহী রেল চলাচল। ভোর 4:30টার দিকে সাগরিকা লবণ কারখানার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর 4:10 রাজধানীর কমলাপুরের আইসিডির উদ্দেশ্যে আসছিল ট্রেনটি। সাগরিকা লবণ কারখানার এলাকায় পৌঁছালে ট্রেনের সাথে ধাক্কা লাগে দ্রুতগতির একটি ট্রাকের। এ সময় উল্টে যায় ট্রেনটির একটি বগি ও ইঞ্জিন। গুরুতর আহত হন ওই এলাকার নাইট গার্ড। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জন্য গেট কিপারের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এখনো শুরু হয়নি বগি উদ্ধারের কাজ। যে চাকাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত চলে এসেছে। অন্যদিকে কিছুক্ষণ পরে দেখতেছি গাড়িটা খুবই স্পিড আসতেছে এবং এটা আমি ওই পাশে থাকার কারণে বা মুরব্বিও এটা বুঝতে পারে নাই যে এটা আসিয়ে ওনার গায়ে পড়বে। হঠাৎের মধ্যে মুহূর্তের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। এই লোকটা এখানে স্পটে মারা গেছে। গেট ব্যারিয়ার ভেঙে ঢুকে পড়ছে, কিন্তু ইন্টারমিডিয়েট ট্রেন তো চলে যাচ্ছে, সে আইসা মেরে দিয়েছে, যার কারণে আমাদের রোলিং স্টকের ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হয়েছে। দর্শক, রাজশাহীতে সমসাময়িক ইস্যুতে এই মুহূর্তে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমি যতটুকু বুঝি যে জুলাই সনদের বিষয়টা সংস্কারের বিষয় এবং প্রতীকের বিষয়ে আপনাদের হয়তো জিজ্ঞাসা আছে এবং নির্বাচন নিয়ে আমাদের সামগ্রিক প্ল্যান কি, পরিকল্পনা কি, সে বিষয়ে হয়তো আপনাদের এবং জনগণের পক্ষ থেকে অনেক কৌতূহল আছে। আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি। জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি। আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা, কেবলই একটি কাগজে সাইন, যার মূল্য কেবলই কাগজে মূল্য। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা এরকম ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম, যেটা মূলত ছিল জনগণকে একটা প্রতারণা করা, জনগণকে একটা লোক দেখানো, একটা ঐক্যমত করে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে এই সংস্কার এবং ঐক্যমতের সব কিছুই ভুলে যাওয়া। ফলে এই ভুল আমরা করব না, 90-এর পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দিব না, আমরা এই কথাটি বলেছি। সে কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি, স্বাক্ষর হওয়া থেকে বিরত থেকেছি। তবে আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই। এই ঐক্যমত প্রক্রিয়া শুরু থেকে আমরা ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশে সংস্কার এবং পরিবর্তনের আলাপটি শুরু হয়েছিল। ফলে এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে। ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা আজকে শুনেছি যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশমালা, যেটা আমরা চেয়ে আসছিলাম, সেই সুপারিশমালাটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে। আমরা এখনো নিশ্চিত নই যে সেটি এখনো হস্তান্তর করা হয়েছে কিনা, আপনারা ভালো বলতে পারবেন। তবে আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশই আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেই সব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। দর্শক, রাজশাহীতে সমসাময়িক ইস্যুতে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে ছিলাম।
যাচ্ছি পরের খবরে। গোপালগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কের পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় দ্রুতগতির আরেকটি ট্রাক। এতে আহত হন 3 জন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জসিম নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জসিম ট্রাকের হেলপার ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে পুলিশ। 28 অক্টোবরের হত্যাকাণ্ডকে পল্টন ট্র্যাজেডি দিবস ঘোষণা দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রদর্শনীতে আওয়ামী লীগের লগি বৈঠার হামলায় নিহত জামাত শিবিরের নেতাকর্মীদের ছবি ও বিস্তারিত পরিচয় দেখানো হচ্ছে। স্থান পেয়েছে সেদিনের হামলায় আহতদের ছবি। সাধারণ দর্শনার্থীরা সকাল থেকেই ভিড় করছেন প্রদর্শনীতে। এসেছেন জামাত ও শিবিরের নেতৃবৃন্দ। বলেন, সেদিনের নারকীয় হত্যাকাণ্ডে পল্টনে মোট 15 জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়, যাদের বিচার করতে দেয়নি আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের কাছে পল্টন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান জামায়াত নেতারা। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিষ্ঠুরতার ইতিহাস। আমি ছবিগুলি যখন দেখছিলাম, আমার সামনে 28 অক্টোবরের শাহাদাতের চিত্রটা আবার ভাসছিল। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করে বিজিএমইএ। সংবাদ সম্মেলনের সংগঠনের নেতারা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বর্ধিত মাশুলের বিরূপ প্রভাব পড়ছে পোশাক রফতানিতে। দুপুরে চট্টগ্রাম বন্দর, এলডিসি উত্তরণ ও শ্রম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি এলডিসি উত্তরণ 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান। বলেন, জ্বালানি নিরাপত্তা নেই, গাজীপুরে লোডশেডিং বেড়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখনও 7 থেকে 8 ঘন্টা লাগে। কোনো দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এফটিএ বা পিটিএ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ হলে পোশাক শিল্পে বিরূপ প্রভাব পড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাত্র 20 জন শ্রমিক দিয়ে পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। এতে অস্থিরতা বাড়বে, কমবে উৎপাদন। চট্টগ্রাম পোর্ট কখনোই লোকসান করে নাই। পোর্ট এখানে প্রফিট করবে, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু প্রফিট করার পরেও একটি সেবামূলক প্রতিষ্ঠানে হঠাৎ করে 41% শুল্ক বৃদ্ধি করা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মনে করি না। সোমবার পর্যন্ত বিপিএল এর মালিকানা পেতে বিসিবিতে আবেদন করেছে মাত্র 2 দল। ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স নামে 2 ফ্র্যাঞ্চাইজি জমা দিয়েছে কাগজ। জানা গেছে, পে অর্ডার না থাকায় রাজশাহীর কাগজ দেয়া হয়েছে ফেরত। এদিকে মঙ্গলবার শেষ দিনে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করবে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স। চট্টগ্রাম থেকে পড়তে পারে একাধিক আবেদন। মঙ্গলবার শেষ হচ্ছে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময়। একদিন বাকি থাকলেও এখন পর্যন্ত আবেদন করেছে মাত্র 2 দল। সোমবার পর্যন্ত কাগজ জমা দিয়েছে ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স। এদিকে পে অর্ডার না থাকায় গ্রহণ করা হয়নি রাজশাহীর আবেদন। তবে শেষ দিনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে পারে নতুন মালিকানা চাওয়া রাজশাহী। জানা গেছে, মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করবে সিলেট, খুলনা, রংপুর ও চট্টগ্রাম। যৌথ মালিকানায় এবার দল পেতে পারে সিলেট স্ট্রাইকার্স। এছাড়া আগের মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দল পেতে শেষ দিনে আবেদন করবেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে শোনা যাচ্ছে, চট্টগ্রাম থেকে আবেদন পড়তে পারে আরেকটি বড় গ্রুপের। এদিকে বরিশাল থেকে এখন পর্যন্ত শোনা যায়নি আগ্রহী কারো নাম। মঙ্গলবার প্রকাশ করা হবে আবেদনকারীদের তালিকা। সন্ধ্যায় বিসিবির গুলশানের অফিসে অনুষ্ঠিত হবে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক বৈঠক। এরপরই হয়তো জানা যাবে কারা দল পাচ্ছে এবারের আসরে। সব ঠিক থাকলে 6 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল। প্রাথমিকভাবে বিপিএল এর এবারের আসরে ড্রাফটের তারিখ নির্ধারণ হয়েছে 17 নভেম্বর। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এ আসা নিয়েও পিসিবির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিসিবির। ড্রাফটের পর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে বিপিএল এর এবারের আসর। এদিকে দল চূড়ান্ত হলে কাজ শুরু করবে দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান আইএমজি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।
টানা 2 ম্যাচেই অসহায় আত্মসমর্পণের পর থাইল্যান্ডের সাথে কোনো তুলনাতেই যেতে নারাজ বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার। তবে এই সফরে হতাশ হয়েছেন গোলের সুযোগ নষ্ট করা নিয়ে। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আগে নারী দলকে নিয়ে নানা পরিকল্পনা বাফুফের। নিজেদের ঝালিয়ে নেয়ার পাশাপাশি ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করতে চান এই ব্রিটিশ কোচ। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার প্রস্তুতির অংশ হিসেবে ছিল থাইল্যান্ড সফর, যেখানে দুটি প্রস্তুতি ম্যাচে র্যাঙ্কিংয়ের পার্থক্যটা স্পষ্ট সবুজ গালিচায়। থাইল্যান্ড মেয়েদের চেয়ে 51 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ নারী দল পারেনি তাদের সেরাটা মেলে ধরতে। প্রথম প্রীতি ম্যাচে 3-0 গোলের হারের পর দ্বিতীয় ম্যাচেও ঋতুপর্ণাদের অসহায় আত্মসমর্পণ। শিক্ষা সফরে টানা 2 ম্যাচ হারের পর বাংলাদেশের কোচ পিটার বাটলারের সহজ স্বীকারোক্তি, সবকিছুর দিক থেকেই থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাদের সাথে কোনো তুলনাতেই যেতে নারাজ বাটলার। আমি মনে করি নিজেদের সাথে আমাদের সৎ হতে হবে। আমরা তাদের মানের নই। আজ আমরা রাতে খুবই ভালো একটা দলের বিপক্ষে খেলেছি, যারা খুবই গোছালো, ভালোভাবে প্রশিক্ষিত, যাদের চমৎকার কিছু খেলোয়াড় আছে। এবং আমি যেটা বলতে চাইছি, শারীরিক দিক থেকে তারা শক্তিশালী, আমাদের মেয়েদের চেয়ে ফিট। তবে আমাদের মেয়েদের নিয়েও আমি গর্বিত, কেননা আমি মনে করি আমাদের মেয়েরা কখনোই হাল ছাড়েনি। নারী বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে থাইল্যান্ডের, পাশাপাশি নিয়মিত এশিয়া কাপ খেলা দল। এবার এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হারায় খেলতে পারছে না মূল পর্বে। তবে থাইল্যান্ড সফরে নষ্ট হওয়া গোলের সুযোগগুলো নিয়ে হতাশ আড়াল করেননি এই ইংলিশ কোচ। মূল পর্বে যাওয়ার আগে কাজ করতে চান নিজেদের সেই ভুলগুলো নিয়ে। আমি কাউকে দোষারোপ করব না, কোনো অজুহাতও নেই। থাইল্যান্ডের এই টার্ফে যদি আমরা 10 ম্যাচ খেলি তাহলে 9টাতেই হারবো। আমি আসলে হতাশ যেভাবে আমরা কিছু গোলের সুযোগ হারিয়েছি। তবে আমি খুবই ইতিবাচক মনোভাব নিয়ে তাকাচ্ছি সামনের দিকে, কেননা আমি জানি সমস্যাটা কোথায় এবং সমস্যার সমাধান কিভাবে হবে। এই সফরের ফলগুলোকে আমি আসলে এই দৃষ্টিকোণ থেকেই দেখছি। এই সফরে শামসুন নাহারের কল্যাণে থাইল্যান্ডের জালের দেখা কেবল একবারই পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে তাদের চমক দিতে গিয়ে শেষ পর্যন্ত সঙ্গী হলো সেই হারের হতাশা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। টেস্টের পর এবার টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে গড়াবে ম্যাচটি। গেল এশিয়া কাপ টি-20-র ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। ভারতের কাছে 5 উইকেটে হারে তারা। তাই এশিয়া কাপের ব্যর্থতা পেছনে ফেলে জয়ের ধারায় ফিরতে চায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় 11 মাস পর পাকিস্তান টি-20 দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম। 2024 সালের ডিসেম্বরে সর্বশেষ টি-20 খেলেছিলেন তিনি। এদিকে এই ফরম্যাটে বাজে সময় পার করছে গত বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। সবশেষ 4 সিরিজের 3টিতেই হেরেছে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 ও সবশেষ নামিবিয়ার কাছে একমাত্র সিরিজে 1-0 ব্যবধানে হারে তারা। মাঝে ইংল্যান্ডের সাথে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ করে দলটি। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী নাবিলা সোহার। আমাদের সাথেই থাকুন।